সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 গতি এই অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকের আলোচনা নিয়ে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের আজকে মোট 8 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের মোট 8 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের আলোচ্য বিষয়টা একটু খেয়াল করি শিক্ষার্থী। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দন, এইটা শিক্ষার্থীরা তোমাদের পদার্থবিজ্ঞানের মূল বই, এই মূল বইটা হাতে নাও এবং পৃষ্ঠা নম্বর 42 নম্বর পৃষ্ঠাটি খুলে আমার সাথে এই অনলাইন ক্লাসটি জয়েন করো। তাহলে তোমাদের আজকের টপিকটা বুঝতে খুব সহজ হবে আমি মনে করি। তাহলে শিক্ষার্থীরা এসো, আমি আলোচনায় চলে যাই। আজকের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন কী জিনিস। দেখো, আমরা রাস্তায় কোনো গাড়ি চলতে দেখি না। রাস্তায় যখন গাড়ি চলছে, চলার সময় কিন্তু গাড়ি কিন্তু সবসময় এক বেগে যায় না, কখনো বেগ বৃদ্ধি পায়, কখনো বেগ কমে যায়। এই যে বেগটা কম বেশি হচ্ছে, অর্থাৎ বেগের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের কারণেই কিন্তু আসলে ত্বরণের সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এক কথায় যদি ত্বরণের সংজ্ঞাটা বলতে চাই, তাহলে দেখো আমরা কীভাবে লিখব। সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমি আবার বলছি, ত্বরণের সাথে বস্তুর অসম বেগ মানে কি? সমান নয় যে বেগটা, অর্থাৎ বেগের পরিবর্তন, এটা দুটা মানে অন্যরকম বেগ। এই দুটা বেগের পরিবর্তনের হারটাকেই আমরা বলছি ত্বরণ। আর এই ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি শিক্ষার্থী? ত্বরণকে আমরা স্মল a দ্বারা প্রকাশ করি। তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা ত্বরণ কি এটা বুঝতে পেরেছো। এখানে দেখো, আমি যদি একটা গাড়ি চিন্তা করেছি। এখানে গাড়িটা প্রথমে এই অবস্থায়, অর্থাৎ এখানে যখন ছিল, তখন গাড়িটা আর আদি বেগ ছিল ইউ। আদি বেগ বলতে আমি বুঝাচ্ছি প্রথমে যে বেগটা ছিল, প্রথম তার বেগটা ছিল ইউ মিটার পার সেকেন্ড। টি সময় ধরে গাড়িটা চলছে, চলার পর গাড়িটার শেষ বেগ হলো ভি মিটার পার সেকেন্ড। তাহলে এই অবস্থায় গাড়িটার ত্বরণের কী অবস্থা হলো একটু দেখো। আমি যদি কোনো বস্তুর আদি বেগ ইউ এবং টি সময় পরে শেষ বেগ ভি হয়, তাহলে ত্বরণ কি হবে? ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন। খেয়াল করো, এটা কিন্তু শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ, অর্থাৎ শেষ বেগ থেকে আমি কিন্তু আদি বেগটাকে বিয়োগ করছি, বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। হার কথাটার অর্থ মানেই হচ্ছে তোমাকে সময় দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে এই যে বিষয়টা, এটাই কিন্তু আসলে শিক্ষার্থী ত্বরণ নির্ণয়ের রাশিমালা, অর্থাৎ ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, তাহলে যেখানে দেখো ভি মাইনাস ইউ হলো বেগের পরিবর্তন। আচ্ছা, ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। যেহেতু ত্বরণ আমরা জানি কি? আমরা জানি ত্বরণ সমান কি বলো তো? ত্বরণ সমান হচ্ছে বেগ ডিভাইডেড বাই সময়, তাই না? বেগ ডিভাইডেড বাই সময়। বেগের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স, নিচে আর একটা টি আছে। তাহলে ত্বরণের মাত্রা কি হলো? এইটি উপরে উঠে গেলে টি ইনভার্স 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো ত্বরণের মাত্রা হচ্ছে এটা। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড? বেগের একক কি বলো তো? বেগের একক হচ্ছে আমরা জানি মিটার পার সেকেন্ড, কিন্তু আমরা জানি কি ত্বরণ সমান বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে ত্বরণ যদি সমান হয় বেগ ডিভাইডেড বাই সময়, তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তার মানে খেয়াল করো, মিটার পার সেকেন্ড ইন্টু নিচে আর একটা
1/সেকেন্ড আছে। তাহলে এই সেকেন্ডটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কিন্তু এইরকম হয়ে গেল, তাই না শিক্ষার্থী? তাহলে কিন্তু ত্বরণের একক আমরা পাচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে তুমি কিন্তু আগে আমরা এইভাবেও লিখতাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, পার মানে এটা নিচে আছে। এখন আমরা সরাসরি এইভাবে লিখি, উপরে তুলে দিই। নিচের কোনো জিনিসকে উপরে তুলে দিতে হলে তার সামনে একটা কি বসবে? তার সামনে একটা নেগেটিভ চিহ্ন বসবে। এটা আশা করি তোমরা সবাই জানো। এই কারণে কিন্তু এখানে এই যে নিচের এসটা উপরে উঠে গিয়েছে, এখানে একটাও নেগেটিভ আছে, এই কারণে দুইটা নেগেটিভ মিলে হয়ে গেল প্লাস হয়ে গেল, অর্থাৎ মাইনাস সামনে থাকলো, আর এই 1 আর এই 1 মিলে হয়ে গেল 2। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই যে ত্বরণের একক কিভাবে আসলো এবং মাত্রা কিভাবে হলো আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, আমি তোমাদের জন্য একটা অনুধাবনমূলক প্রশ্ন এখানে লিখে এনেছি। এই যে একটু আগে আমি কথাটা বললাম যে ত্বরণ নির্ণয় করতে হলে ত্বরণ থাকবে তখনই যখন কিনা বেগের পরিবর্তন হবে। বেগের পরিবর্তন ছাড়া কিন্তু কখনোই ত্বরণ সম্ভব নয়। এভাবে একটা অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের আসে অনেক সময় যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। সমবেগে যখন কোনো বস্তু চলছে সেই বস্তুর কোনো ত্বরণ থাকে না। এটার ব্যাখ্যা তুমি কিভাবে লিখবে? এটার ব্যাখ্যা তুমি এইভাবে লিখবে যে কোনো বস্তুর আদি বেগ ইউ এবং টি সময় পর যদি শেষ বেগ ভি হয়, ভি হলে বস্তুর ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা তো আমরা একটু আগে শিখলাম, তাই না? তাহলে এটা হচ্ছে ত্বরণ নির্ণয়ের রাশিমালা। এখন বলেছে সমবেগ। সমবেগ মানে কি? আগে যে বেগ ছিল, এই যে রাস্তার মধ্যে যদি আমি একটা গাড়ির কথা চিন্তা করি, এই সময় যে বেগ ছিল প্রতিটা মুহূর্তে তার বেগটা একই আছে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সমবেগের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ হবে, ঠিক কিনা বলো? হ্যাঁ, তাহলে ভি ইকুয়াল টু ইউ যদি হয় তাহলে সেক্ষেত্রে এ সমান সমান কী হচ্ছে? এ সমান সমান ভি মাইনাস ইউ, তার মানে ভির জায়গায় আমি ইউ বসিয়ে দিলাম, মাইনাস ইউ, ইউ মাইনাস ইউ হয়ে গেলে কি হয়ে গেল? জিরো হয়ে গেল। জিরোর নিচে যেই যাই থাকুক না কেন সেটাও কি হয়ে যাবে? জিরোই হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে সমবেগে চলমান কোনো বস্তুর কিন্তু আসলেই কোনো ত্বরণ থাকছে না, এর মান কিন্তু শূন্য হয়ে গেল। সুতরাং সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার শূন্য হয়, অর্থাৎ কোনো ত্বরণ থাকে না। আশা করি তোমরা বুঝতে পারলে এই প্রশ্নটা। এরপর আমি তোমাদের জন্য ত্বরণ নির্ণয়ের একটা গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। দেখো, একটু খেয়াল করো। কোনো বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 60 মিটার পার সেকেন্ড হলো। গাড়িটির ত্বরণ বের করো। খুব সহজ। প্রথমে আমরা লিখে দিব কি কি আছে। দেখো এখানে কি কি আছে। এটা হচ্ছে বস্তুটা কিন্তু আদি বেগ ইউ, কত? 20 মিটার পার সেকেন্ড। সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে কত হয়েছে বেগ? এটা কিন্তু শেষ বেগ। তাহলে শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভি ইকুয়াল টু 60 মিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলেছে, আর সময় কি আছে? সময় টি ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে ত্বরণ এ কত হবে? আমরা জানি ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি হচ্ছে 60 মিটার পার সেকেন্ড মাইনাস ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 10 সেকেন্ড। ক্যালকুলেশন করে আমরা পাবো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই কিন্তু শিক্ষার্থী আমাদের ত্বরণের মান। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক তোমাদের এমসিকিউতে থাকবে। আচ্ছা, এরপর এই ত্বরণ সংক্রান্ত আরও কিছু কথাবার্তা আছে। যেমন ত্বরণ হচ্ছে দুই রকমের হতে পারে। একটা হচ্ছে সুষম ত্বরণ বা সমত্বরণ, আর একটা হচ্ছে অসম ত্বরণ। ঠিক আছে? তাহলে সুষম ত্বরণ বা সমত্বরণটা কি একটু খেয়াল করো। কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই বস্তুর ত্বরণকে আমরা সুষম ত্বরণ বলবো। কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, যেমন ধরো আমি ছাদ থেকে একটা বস্তু, একটা ইটকে এভাবে ফেলে দিই, ছুঁড়ে নিচে ফেলে দিলাম, ভূপৃষ্ঠে এসে পড়লো ইটটা। ঠিক আছে? এটাকে আমি ছুঁড়ে নিচে ফেলে দিচ্ছি মুক্তভাবে। তাহলে এই যে বস্তুটা মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু, এটা কিন্তু অভিকর্ষ বলের প্রভাবে এটা পড়ছে, তাই না? এটা কিন্তু সবসময় শিক্ষার্থী একটা সুষম ত্বরণ। কেন সুষম ত্বরণ? কারণ এই ক্ষেত্রে প্রতি মুহূর্তের বেগের পরিবর্তনটা হয় 9.8
মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই হারে বেগটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এই জন্য কিন্তু এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে একটা সুষম ত্বরণের উদাহরণ আমি তোমাদেরকে বলে দিলাম। যদি ব্যাখ্যা আকারে কখনো আসে যে সুষম ত্বরণ বলতে কী বুঝো ব্যাখ্যা করো, তখন কিন্তু আমরা কাকে বলে লিখে এটাও বলতে পারি যে মুক্তভাবে কোনো বস্তুকে যখন আমরা কোনো স্থান থেকে নিচে ফেলে দিই, তখন এটা অভিকর্ষ বলের প্রভাবে যে মুক্তভাবে নিচে পড়তে থাকে, তখন সেটার প্রতি মুহূর্তে বেগের পরিবর্তনটা 9.8 মিটার পার সেকেন্ড হারে বাড়তে থাকে। এই যে এটাকেই বলা হচ্ছে সুষম ত্বরণ। ঠিক আছে শিক্ষার্থী, এখন এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি। ধরো এরকম একটা বক্স আমি এঁকেছি, যেটাতে এক পাশে আমি সময় রেখেছি আর এক পাশে বেগ রেখেছি। সময়ের একক সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। খেয়াল করো, সময় শূন্যতে বেগও শূন্য। সময় যখন 5 সেকেন্ড, বেগ তখন 10 মিটার পার সেকেন্ড। সময় যখন 10 সেকেন্ড, বেগ তখন 20 মিটার পার সেকেন্ড। সময় যখন 15 সেকেন্ড, বেগ তখন 30 মিটার পার সেকেন্ড। সময় যখন 20 সেকেন্ড, বেগ তখন 40 মিটার পার সেকেন্ড। সময় যখন 25 সেকেন্ড, বেগ তখন 50 মিটার পার সেকেন্ড। সময় যখন 30 সেকেন্ড, বেগ তখন 60 মিটার পার সেকেন্ড। সময় যখন 35 সেকেন্ড, বেগ তখন 70 মিটার পার সেকেন্ড। এই যে এই চারটা দেখে তুমি কী বুঝলে? চারটা দেখে তুমি বুঝতে পারছো যে প্রতি 5 সেকেন্ড পর পর, খেয়াল করো, প্রতি 5 সেকেন্ড পর পর কিন্তু একই হারে বেগ বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এটা থেকে এটা বিয়োগ দিই, কী পাচ্ছি? 10। সময়ের বিয়োগফল 5। আবার এটা থেকে এটা বিয়োগ দিই, বেগ কত পাচ্ছি? 10। সময়ের পরিবর্তন ওই 5। তার মানে প্রতি 5 সেকেন্ড পর পর বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। তাহলে এটাকে আমরা বলতে পারছি সুষম ত্বরণ। খেয়াল করো, এটা যদি আমরা গ্রাফ আকারে আঁকি, এদিকে সময়, এদিকে বেগ, ঠিক আছে? এদিকে সময়, এদিকে বেগ। গ্রাফ পেপারে আমরা প্রতিটা ঘরকে আমরা চিহ্নিত করব 5, 10, 15, 20, 25, 30, 35। এদিকে বেগকেও আমরা 10, 20, 30, 40, 50, 60, 70 এভাবে করে আমরা চিহ্নিত করে নিয়ে যখন এই মানগুলো শিক্ষার্থী বসাবো, এভাবে করে বসাবো, তখন দেখবো একটা মূল বিন্দুগামী একটা সরল রেখা হয়েছে। অর্থাৎ সুষম ত্বরণের ক্ষেত্রে দেখবো আমরা এই লেখচিত্রটা সবসময় মূল বিন্দুগামী একটা সরল রেখা আমরা পাবো। আশা করি তোমরা সুষম ত্বরণটা বুঝতে পেরেছো। এরপর দেখো অসম ত্বরণটা কি? অসম ত্বরণটা হচ্ছে গতিশীল কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না হয়, খুব স্বাভাবিক কথা, এখানে বেগ বৃদ্ধির হার একই রকম হবে, সমান থাকবে, কিন্তু এখানে কি হবে? সমান থাকবে না। তাহলে সেটাই হচ্ছে অসম ত্বরণ। আশা করি বুঝতে পারলে। এক্ষেত্রে কি হবে বলো তো? এই ছকটা থেকেই যদি আমি বুঝিয়ে দিই, এক্ষেত্রে যদি ধরো সময় 5, 10, সময় একই আছে, কিন্তু সময়ের পরিবর্তন 5 সেকেন্ড পর পর একই যদি আমি রাখছি, কিন্তু বেগ দেখা যাচ্ছে এখানে 10, এখানে 15, এখানে আবার 25, এভাবে যদি চেঞ্জ হয়, অর্থাৎ এলোমেলো কোনো কিছু একদম একইভাবে 10, 10, 10, 10 করে বা 5, 5, 5, 5 করে এইভাবে বৃদ্ধি পায়নি, তাহলে সেটাকে আমরা বলবো অসম ত্বরণ। আশা করি বুঝতে পারছো। এবং সেক্ষেত্রে কিন্তু গ্রাফটাও এভাবে মূলবিন্দুগামী হবে না। তাহলে শিক্ষার্থী বুঝতে পেরেছো তোমরা সুষম ত্বরণ আর অসম ত্বরণ কি। এরপর আসো আরেকটা যে টপিক আমাদের, এটা হচ্ছে মন্দন। ত্বরণের জাস্ট উল্টা জিনিসটাই হচ্ছে মন্দন। ত্বরণ আমরা কি বলেছি? সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলছি ত্বরণ, কিন্তু মন্দন হচ্ছে সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে আমরা বলছি মন্দন। অর্থাৎ সময় বৃদ্ধি পাবে, এখানে দেখো তো বেগ বৃদ্ধি পেয়েছে না, তার মানে এটা কিন্তু ত্বরণ, কিন্তু যখন এর উল্টাটা হবে তখন সেটা হবে মন্দন। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো ত্বরণ এবং মন্দন। আজকের যে আলোচ্য বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আজকের আলোচ্য বিষয় থেকে শিক্ষার্থী তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমাদের বাড়ির কাজ নম্বর 5। খেয়াল করো, প্রথমে সংজ্ঞা লিখবে কয়েকটি। ত্বরণ, মন্দন এবং সমত্বরণ কাকে বলে? ঠিক আছে, ত্বরণ, মন্দন এবং সমত্বরণ কাকে বলে? আর 2 নম্বরে লিখবে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা এই এইচডাব্লিউটা করে তোমাদের পদার্থবিজ্ঞান খাতায় লিখবে এবং প্রত্যেক শনিবার তোমাদের অভিভাবকের মাধ্যমে এই খাতাটা আমাদের 1 নম্বর ভবনে পাঠিয়ে দিবে এবং ওই দিনই তোমাদের অভিভাবক পূর্বের খাতাগুলো সংগ্রহ করে নিয়ে যাবে।
তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। এরপর অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।